ওয়েল বেশ কিছু বছর যাবত এই ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলো অলমোস্ট বিলুপ্তর মুখ দেখা শুরু করছিল। এরপর আশার আলো হিসেবে আসলো কিছু টার্বো ফোন। আপনি যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে আপনার রেডমি টার্বো 3, আইকিউ Z9 টার্বো নিয়ে টুকটাক আইডিয়া থাকার কথা। হ্যাঁ, দুইটাই টার্বো ফোন, দুইটার স্পেকও প্রায় সেম, অ্যান্ড আমাদের দেশে দুইটাই ভ্যালু ফর মানি ডিল। এখন কথা হচ্ছে প্র্যাকটিক্যালি কতটুকু চাহিদা মেটাবে এইসব টার্বো ফোনগুলো। এখন আপনার চাহিদা এই ফোন মিটাক বা অন্য ফোন মিটাক, সব ফোনই পেয়ে যাবেন লাইট টেলিকমে। বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 এর শপ নাম্বার 82 তে পেয়ে যাবেন তাদেরকে। ভিডিও করাকালীন এই ফোনের দাম 38,000 টাকার আশেপাশে আছে, আর লাইট টেলিকম নিয়ে বিস্তারিত আছে ডেসক্রিপশন বক্সে। আসলে টার্বো ফোনের মূল চালিকা শক্তি বা হাক ডাক পুরোটাই হচ্ছে এর পারফরমেন্স কেন্দ্রিক। পারফরমেন্স বিস্ট হিসেবে কিন্তু এই আইকিউ Z9 টার্বো বেশ ভালো কিছুই অফার করতেছে। স্ন্যাপড্রাগন 8s Gen 3 পাচ্ছেন, 12GB LPDDR5X র্যাম পাচ্ছেন, 256GB UFS 4 স্টোরেজ পাচ্ছেন। 38,000 টাকা এর থেকে বেশি কি লাগে বলেন? এই চিপসেটটা নিয়ে একদম ডিটেলসে আলোচনা করা আছে আমাদের রেডমি টার্বো 3 এর ভিডিওতে, তাই আজকে আর বিস্তারিততে যাব না। ওই ভিডিও যারা দেখছে তারা সবাই জানে এই 8s Gen 3 কতটা জোস। সিম্পলি জাস্ট পারফরমেন্স নাম্বারগুলো দেখেন। আইকিউ Z9 টার্বোতে জেনশিন ইম্প্যাক্ট খেলে 100তে 100 পারফরমেন্স বের করে আনা কোনো ব্যাপারই না। অলমোস্ট 60 FPS পেয়েছি আমরা। তবে বাই প্রোডাক্ট হিসেবে মাঝে মাঝে ফ্রেম ড্রপও খেয়াল করেছিলাম, আর হিটিংও পেয়েছে টুকটাক ভালোই। সেদিক দিয়ে এবার পাবজিতে কোনো কমতি দেখিনি। আলট্রা HDR প্লাস আলট্রা সেটিংসে খেলে দেখেছি, স্মুথ প্লাস এক্সট্রিমে 60 FPS পাওয়া কোনো ব্যাপারই না। আর লং টাইম গেমিংও বেশ ভালো একটা পারফরমেন্স ধরে রাখতে পারে এই ফোনটা। এছাড়াও 4D ভাইব্রেশন, গেম সুপার ফ্রেমের মতো কিছু ফিচার আছে যেগুলো গেমারদের কাজে লাগতে পারে। তবে 8s Gen 3 দিয়ে যে আপনি শুধু গেমই খেলবেন আর কিচ্ছু করবেন না এমনটা ভাবলে কিন্তু ভুল। এই 8s Gen 3 কিন্তু লং টাইম পারফরমেন্স দেওয়ার জন্য এনাফ কেপাবল। অ্যান্ড আপনি যেভাবেই ফোনটা ইউজ করেন না কেন টানা 3 থেকে 4 বছর স্ট্রং একটা পারফরমেন্স পাবেন। তবে তাদের ওয়েবসাইটে দেখলাম ভেপর কুলিং চেম্বার নিয়ে অনেক হাকডাক করছে। তবে ভাই ক্লিয়ার করে রাখি, ফোনটা কিন্তু চাপের মুখে পড়লে ভালোই হিট হয়। গেম খেলার সময়, ক্যামেরা ব্যবহারের সময়, মোবাইল ডাটা ইউজ করার সময় হিট লক্ষ্য করেছি আমরা। আরেকটা ব্যাপার বলি, সাধারণত এখন অনেক ফোনের ব্যাটারি নিয়ে প্যারা খাওয়া লাগে। আমি দেখলাম আইকিউ Z9 টার্বোতে স্ট্যান্ড বাই পারফরমেন্স বেশ ভালো, কোনো প্রকার ব্যাটারি ড্রেন হয় না বললেই চলে। 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি আছে, তাই 8 ঘন্টার উপর স্ক্রিন অন টাইম পেয়েছি মিডিয়াম টু হেভি ইউসেজে। 80 ওয়াটের চার্জার বক্সের মধ্যেই পাবেন, আর চার্জিং স্পিডটাও বেশ ভালো ছিল। তারপর এই ফোনটা কিন্তু অরিজিনওএস 4 বেসড অন অ্যান্ড্রয়েড 14 এ রান করছে। অরিজিনওএস এর ভালো দিক হলো এটা 3 বছরের মতো সফটওয়্যার আপডেট পাবে। এমনিতে অরিজিনওএসটা বেশ হেভি লাগে আমার কাছে, কাস্টমাইজেশনের দুনিয়াতে পুরো হারায় যাবেন বলতে গেলে। কিছু কিছু জায়গায় অ্যাস্থেটিক ফিল আনার জন্য কিছু অপশনের পজিশন এমন জায়গায় রাখছে যেটা ইউজার ফ্রেন্ডলি না। অতিরিক্ত অ্যানিমেশন হেভি ইউআইটা, এর উপর যেহেতু চাইনিজ রং তাই অনেক আজারে অ্যাপস দিয়ে ভরা। তবে ভালো ব্যাপার হচ্ছে সেগুলো আনইনস্টল করা যায়। সত্যি বলতে এই ইউআই নিয়ে আমি পারফরমেন্স জনিত কোনো ইস্যু পাইনি, বা আমি বলতেছি না এই ইউআইটা খারাপ, বাট আই থিঙ্ক FunTouchOS 14 বেটার একটা অপশন। কারণ FunTouchOS-টা আরেকটু লাইটার একটা রোম, তবে চাইনিজ রোমের ইউআই হবার পরেও এতে কোনো বাগ বা গুগল রিলেটেড ইস্যু ফেস করা লাগছে না। এটা একটা শান্তির ব্যাপার। এখন ভাই পারফরমেন্স দেখেই ফোনটা দৌড় দিয়ে কিনতে চলে যান না। একটা ফোনের পারফরমেন্সই সব কিছু না। আপনি ফোনটা দিয়ে ছবিও তুলবেন। এখন ছবিটা তুললেন, ছবি তুলে দেখলেন ছবিটা সুন্দর আসতেছে না, তখন কেমন লাগবে? ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে খুব একটা ভালো ক্যামেরা থাকে না নর্মালি, তাও হিসাব করে দেখলাম 38,000 টাকায় স্ন্যাপড্রাগন 8s Gen 3 এর থেকে বেটার আইএসপি আর কেউ দিচ্ছে না। তবে লাইটিয়া 600 সেন্সরটা এখানে একটা ঘাপলা বাঁধায় রাখছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা হলেও ছবিতে স্মুথনেস খেয়াল করা যায়, ডিটেলসের অনেক অভাব আছে। অপর দিক থেকে কালার স্যাচুরেশন, ডাইনামিক রেঞ্জ বেশ আইকেচি ছিল। সুন্দর সুন্দর কালারফুল ছবি পাওয়া যায়, এইটুকু বলবো। আরো ভালো করে বলতে গেলে পোর্ট্রেট শট নিয়ে কথা বলতে হবে। আইকিউ Z9 টার্বোর পোর্ট্রেট শটগুলোর এজ ডিটেকশন চমৎকার হলেও ছবিতে হিউম্যান ফেসটা অনেকটা স্মুথ বানায় ফেলে। ডিটেলসের ঘাটতি চোখে পড়বে আপনার। অনেক সময় আবার ইমেজ প্রসেসিং, আইএসপি এর কারিশমা মিলে ভালো কিছু আউটপুটও দেখা যায়। লো লাইটে গেলে নাইট মোডে বেটার লাইট আর শার্প ইমেজ প্রোভাইড করতে পারে এই ফোনটা। তবে এই বাজেটে অ্যাভেলেবেল বাকি সব ফোন এর থেকে আরো স্ট্রং ইমেজ ক্যাপচার করতে পারবে সেম সিচুয়েশনে। তাই এখানেও কিছুটা পিছিয়ে থাকবে Z9 টার্বো। তবে হতাশা, নিরাশা, দুঃখ, কষ্ট সবকিছুর আরেক নাম হচ্ছে আল্ট্রাওয়াইড ক্যামেরা। এই আল্ট্রাওয়াইড ক্যামেরাটা একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে গেলেই বলে ভাই ছাইরা দেমা কাইন্দাবাছি। বিশেষ করে হাইলাইট এরিয়াকে আরো হাইলাইটেড করে ফেলা, কর্নার এরিয়াকে গ্রেন দিয়ে ভরায় ফেলা, আর শ্যাডো এরিয়াকে ভালোভাবে না ফোটানো এই ক্যামেরার মেইন টার্গেট। আর সাথে লেস ডিটেলস তো একদম ফ্রি থাকছে। ভিডিও অপশনে এবার অ্যাড হয়েছে 4K 60 FPS। EIS OIS মিলে স্টেবিলাইজেশন যা পাইছি তা মোটামুটি চলার মতো। আরেকটু স্টেবল হলে ভালো হইতো। মোটামুটি বেসিক ভিডিও শুট করতে পারবেন, কোয়ালিটিও খুব একটা খারাপ না, মোটামুটি চলার মতো। তো পারফরমেন্স আর ক্যামেরা এটা নিয়ে ভালো একটা আইডিয়া অলরেডি এতক্ষণে পেয়ে গেছেন। এবার আসেন এই ডিসপ্লেটার দিকে তাকাই। 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লেটা খুবই অ্যাপেলিং। 1 বিলিয়ন কালার সাপোর্টেড এই ডিসপ্লেটা এই দামের ফোনগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। চাইনিজ ফোন হলো হোয়াইট ভাইন L1 সার্টিফিকেশন আছে।
তবে নেটফ্লিক্সে এইচডিআর চলে না। 4500 নিটস পিক ব্রাইটনেস আছে। আউটডোরে আমার চোখে দেখায় 1000 থেকে 1200 নিটসের মতো ব্রাইটনেস পেয়েছি। ডিসপ্লেটা 144 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। হাই রিফ্রেশ রেট দেওয়ার পরও বেশিরভাগ অ্যাপ লাইক ফেসবুক, ইউটিউব, প্লে স্টোর এগুলো 60 হার্জে রান করছিল। পরে গিয়ে দেখলাম সেটিংসে প্রত্যেকটা অ্যাপ আলাদাভাবে সেট করা লাগে হাই রিফ্রেশ রেটের জন্য, না হলে শুধুমাত্র ইউআইটাই 120 হার্জ সাপোর্ট করে। এইটা ভাই বাড়তি একটা হ্যাজেল লাগছে আমার কাছে। তাছাড়া ডিসপ্লে বেজেলটাও বেশ ন্যারো, সেই সাথে ডুয়াল স্টেরিও স্পিকারের সুন্দর সাউন্ড মিলে জোস একটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পেয়েছি। এখন ভাই সব ভালোর মধ্যে যদি আমাকে নিট পিক করতে হয় তাহলে আমি বলবো কিছু কিছু জিনিস আছে যেটা এই ফোনের আমার ভালো লাগে না। যেমন বিল কোয়ালিটিটা একদম চিপ বানায় ফেলছে, সব কিছুতেই প্লাস্টিক দিয়ে ভরায় ফেলছে, ফ্রেমটাও প্লাস্টিকের, ব্যাকটাও প্লাস্টিকের, ডিজাইনটা অনেকটা ফ্ল্যাগশিপ আইকিউ 12 এর মতো রাখার চেষ্টা করছে। তবে হ্যাঁ, ফোনটা বেশ হালকা পাতলা আছে, 194 গ্রাম ভর আর 8 মিলিমিটার থিকনেস মিলে বেশ ভালো একটা হ্যান্ড ফিল পেয়েছি। 3টা কালারে আপাতত পাওয়া যাবে ফোনটা, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ভালোই ফাস্ট, তবে একটু নিচের দিকে। IP64 রেটিংও আছে, এই বৃষ্টি বাদলের দিনে একটু এক্সট্রা সাপোর্ট পাবেন। আসলে রেডমি টার্বো 3, পোকো F6, iQOO Z9 টার্বো এই ফোনগুলো নিয়ে না বেশি কিছু বলার থাকে না, কারণ এই ফোনগুলোর মেন পারপাসই হচ্ছে তাদের প্রাইস পয়েন্টে বেস্ট পারফরমেন্সটা প্রোভাইড করা। আর সিম্পলি আপনি 38,000 টাকায় এর থেকে বেটার পারফরমেন্স পাবেন না। বাট প্র্যাকটিক্যাল হিসাব করলে ভাই একটা ফোনের পারফরমেন্সই কি সব? ধরেন আপনি এমন একজন মানুষ যে একটা ফোন কিনে আর 2-3 বছরে ফোন চেঞ্জ করবেন না। আপনার ডে টু ডে লাইফে আপনি হেভি মাল্টিটাস্কিং করেন, মাঝে মাঝে টুকটাক গেমিং করেন, আর ক্যামেরা নিয়ে আপনার খুব একটা মাথা ব্যথা নাই, তাহলে আমি বলবো ভাই এই ফোনটা আপনার জন্য একটা পারফেক্ট ডিল। কারণ এইসব ফোনের পারফরমেন্স এত সহজে কমে আসবে না, আবার অনেকের সাধ্যের মধ্যে হবার কারণে ক্রেতাদের আগ্রহ বেশি থাকে এই ফোনগুলোর দিকে। রেডমি টার্বো 3 আর iQOO Z9 টার্বোর মধ্যে যদি চুজ করতে হয় তাহলে আমি বলবো iQOO Z9 টার্বোটা একটা সেফ ডিল, কারণ আমাদের দেশে iQOO ডিমান্ডটা একটু বেশি, আবার Z9 টার্বোর ডিজাইনটাও বেশ প্র্যাকটিক্যাল। আপাতত যা মনে হচ্ছে এই ফোনটার ফ্লপ খাওয়ার চান্স খুব একটা নাই রেডমি টার্বো 3 এর মতো। বাট একটা সাজেশন থাকবে, এই ফোনটা যদি নেন অবশ্যই গ্লোবাল ভেরিয়েন্টটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ভাই চাইনিজ ফোনে এইটা ওইটা মিলে অনেক সমস্যা থাকে। তাই সর্বোচ্চ চেষ্টা করবেন এই ফোনটা কিনলে গ্লোবাল ইউনিটটা কিনতে, অ্যাটলিস্ট প্যারামুক্ত একটা ইউজিং এক্সপিরিয়েন্স পাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।